প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা স্থির তড়িৎ লেকচার নম্বর 4 স্থির তড়িৎ লেকচার নম্বর 4। তো আজকের আলোচনার বিষয়বস্তুর প্রথম পর্যায়ে যেটা আসবে সেটা হলো তোমার তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখার ধর্ম, তারপরে তোমার সুষম তড়িৎ ক্ষেত্র, তারপরে পৃথিবীর তড়িৎ বিভব, পৃথিবীর তারপরে শূন্য বিভব, ধনাত্মক বিভব, ঋণাত্মক বিভব। এই আলোচনাগুলো আগে আমরা শেষ করব, তারপরে দেখা যায় কতটুকু অগ্রসর হওয়া যায়। তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ বলরেখা, electric lines of force, electric lines of force, lines of force। তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে, তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে একটি ধনাত্মক মুক্ত আধান স্থাপন করলে যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। তড়িৎ বলরেখাকে তড়িৎ ক্ষেত্র রেখাও বলা হয়। তড়িৎ বলরেখাকে তড়িৎ ক্ষেত্র রেখাও বলা হয়। তড়িৎ ক্ষেত্র রেখা বলা হয়। তড়িৎ বলরেখা এখানে যেমন তোমার একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে মনে করো এটা তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র। তো এখানে তোমার যদি একটা মুক্ত ধনাত্মক আধান স্থাপন করা হয় তাহলে সেটি যে পথে পরিভ্রমণ করবে সেটা হচ্ছে তোমার যে পথে পরিভ্রমণ করবে সেটা হলো তোমার তড়িৎ বলরেখা। এখন তোমার যেমন একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে আমরা জানি এর যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, তাইলে এখান থেকে যদি একটা মুক্ত ধনাত্মক আধান স্থাপন করা হয়, মানে চৌম্বক ক্ষেত্রে বেলায় বলতেছি আর কি, একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র, এখান থেকে তোমার এই আধান বেরোয় এই পাশে, মানে তড়িৎ মেরু এখান থেকে বেরোয় এই পাশে যাবে, আন্ডারস্ট্যান্ড। আবার তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে তড়িৎ বলরেখা যাবে। এইটা মূলত ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে এইখান থেকে এইভাবে তড়িৎ বলরেখা ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যাবে। এইটা হলো তোমার তড়িৎ বলরেখা, মানে আহিত বস্তু হইতে হবে, ঠিক আছে। আর চৌম্বক মেরুর ক্ষেত্রে এখানে উত্তর মেরু থেকে যদি একটি একক মেরুকে বিচ্ছিন্ন করা যেত তাইলে এটার পরিভ্রমণের পথ হইতো এইভাবে আর কি, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। এখন এই তড়িৎ বলরেখাগুলোর কিছু ধর্ম আছে, আন্ডারস্ট্যান্ড।
তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র কিন্তু একটি ভেক্টর রাশি। এখানে যদি একটা মুক্ত ধনাত্মক আধান স্থাপন করা হয় তাহলে এটা যে পথে পরিভ্রমণ করবে সেটা হলো তোমার তড়িৎ বলরেখা। আমি এখানে একটা এক্সাম্পল দেখালাম, দুইটা পরিবাহী যদি এরকম থাকে তাহলে এইভাবে তড়িৎ প্রবাহিত হবে। আবার একটা যদি গোলাকার বস্তু থাকে মনে করো, তাহলে এটা কেন্দ্র থেকে রেখাগুলো বাইরের দিকে এই কেন্দ্রের সাথে যোগাযোগ করবার, এগুলো তোমার তড়িৎ বলরেখা। কেন্দ্র থেকে মনে হয় যে কেন্দ্র থেকে আসতেছে, যদি এটা এখান থেকে নির্গত হবে তো আঁকার সুবিধার জন্য আমি কেন্দ্রের থেকে রেখাগুলো আঁকলাম। এটা হচ্ছে তড়িৎ বলরেখা। আচ্ছা, এখন এই তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য আমাদের বা ধর্ম আমরা জানব। আমি প্রধান কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করব। তড়িৎ বলরেখার ধর্ম। 1 নম্বর, তড়িৎ বলরেখা বক্ররেখা। তড়িৎ বলরেখাগুলো হলো খোলা বক্ররেখা। তড়িৎ বলরেখা হলো খোলা বক্ররেখা। বলরেখা খোলা বক্ররেখা। 2 নম্বর, তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। কিছুক্ষণ আগে এটা চিত্র এঁকে বোঝানো হয়েছে তোমাদের। ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। ঋণাত্মক আধানে শেষ হয়। এরা পরস্পরকে বিকর্ষণ করে। তড়িৎ বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে। তড়িৎ বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে। যেমন তোমার যে চিত্রটা কিছুক্ষণ আগে আঁকছিলাম, আবার খেয়াল করো। এই যে রেখাগুলো দেখতেছো, মনে করো এ বি সি, 3টা রেখা। এইদিকে মনে করো DEF। এরা পরস্পরকে বিকর্ষণ করবে, মানে একটা আর একটা উপরে পার্শ্ব চাপ প্রয়োগ করবে। মানে একই রকম বৈশিষ্ট্য সম্পন্নের কারণে, যেমন ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে, আবার ঋণাত্মক আধান পরস্পর বিকর্ষণ করে। এই বলরেখাগুলো ধর্ম একই হওয়ার কারণে এরা পরস্পরকে বিকর্ষণ করে। আশা করি আরও বেশ কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো তোমরা দেখে নেবে। সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে? সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কোনো তড়িৎ ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের মান সমান হয় বা একই হয় তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। যেমন মনে করো এইটা একটা তড়িৎ ক্ষেত্র। প্রত্যেকটা বিন্দুতে যদি এখানে
তড়িৎ প্রাবল্য যা, এখানেও যদি তা হয়, এখানেও যদি তা হয়, তাহলে বুঝতে হবে যে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। আন্ডারস্ট্যান্ড? তাহলে বুঝতে হবে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এরপরে আমরা পৃথিবীর তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। পৃথিবীর তড়িৎ বিভব, তারপর শূন্য বিভব, ধনাত্মক বিভব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর তড়িৎ বিভব। তারপর শূন্য বিভব, শূন্য বিভব, ধনাত্মক বিভব ও ঋণাত্মক বিভব। পৃথিবীর তড়িৎ বিভব কেমন? আমরা যদি মনে করি এটা পৃথিবী, এটা একটা পৃথিবী, আর্থ। এখন কোনো বস্তুকে যদি ধনাত্মক আধান আহিত কোনো বস্তুকে যদি পৃথিবীর সাথে সংযুক্ত করা হয়, মনে করে এটা ধনাত্মক আধান আহিত একটি বস্তু, পৃথিবীর সাথে যদি সংযুক্ত করা হয়, তাহলে পৃথিবীর থেকে ইলেকট্রন এসে এই ধনাত্মক আধানকে নিষ্ক্রিয় করে ফেলবে, ধনাত্মক বা নিস্তরিত করে ফেলবে। আন্ডারস্ট্যান্ড? আবার যদি ঋণাত্মক আধান আহিত কোনো বস্তুকে এর সাথে সংযুক্ত করা হয়, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলা পৃথিবীতে চলে যাবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে পৃথিবীর বিভব কেমন হবে? এখানে ইলেকট্রন এসে একে নিস্তরিত করতেছে, মানে এখানে কোনো আধান থাকতেছে না। আবার এখান থেকে ইলেকট্রন পৃথিবীতে চলে আসতেছে, তাহলে এখান থেকে ইলেকট্রন এদিকে গিয়ে একে নিস্তরিত করতেছে, আর এখান থেকে ওই ইলেকট্রন এখানে আসতেছে। তা আমরা মনে করো এখানে 10টা ইলেকট্রন যদি এখানে চলে যায়, আবার 10টা ইলেকট্রন ঢুকলো, তাহলে আধানে কোনো পরিবর্তন হলো না, আধানে কোনো পরিবর্তন। তাহলে এই হিসাবে পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। যেমন একটা বিশাল একটা সমুদ্র সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেখানে তুমি 1 বালতি পানি যদি এর ভিতরে দাও, 1 বালতি পানি, তাহলে এর উচ্চতা যেমন বাড়বে না। 1 বালতি পানি যদি আবার এখান থেকে উঠায় নাও, তাহলে তার উচ্চতা বাড়বে না। তার মানে এর সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা, আমরা যখন কোনো কিছুর উচ্চতা নির্ণয় করতে যাই, তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতাকে স্ট্যান্ডার্ড উচ্চতা হিসেবে ধরা হয়, মানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাকে 0 ধরা। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে উচ্চতা পরিমাপ করা হয়। হ্যাঁ, মানে সমুদ্র পৃষ্ঠকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা। এরকম এই পৃথিবীর বিভব শূন্য, কারণ এখানে কিছু ধনাত্মক আসলে বা কিছু আধান এর সাথে যোগ হলে বা কিছু আধান এখান থেকে চলে গেলে পৃথিবীর আধানের কোনো পরিবর্তন হয়, এই কারণে পৃথিবীর বিভব শূন্য। আন্ডারস্ট্যান্ড? এবং ধনাত্মক বিভব কাকে বলে? ধনাত্মক বিভব কাকে বলে? মনে করো একটা বস্তুর মধ্যে ধনাত্মক বিভব হলো তোমার আধানের পরিমাণ বেশি থাকবে, মুক্ত আধানের পরিমাণ বেশি থাকবে, সেটা বা আধানের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে? ধনাত্মক আধানের পরিমাণ বেশি থাকবে আর ঋণাত্মক আধানের পরিমাণ কম থাকবে, সেই ক্ষেত্রে সেটা হলো ধনাত্মক বিভব। আবার ঋণাত্মক বিভব কোনটা? ঋণাত্মক আধানের পরিমাণ বেশি কিন্তু ধনাত্মক আধানের পরিমাণ কম, তাহলে সেটা হলো ঋণাত্মক বিভব। এই দুইটাকে যদি আমরা সংযুক্ত করি, মনে করো ধনাত্মক আধান আহিত একটা বস্তু, এখানে ধনাত্মক আধান আহিত একটা বস্তু আছে, আর একটা ঋণাত্মক আধান আহিত, তার মানে এখানে ইলেকট্রন কম, তাহলে আধান এখান থেকে এই বস্তুতে যাবে, তার মানে ইলেকট্রন এখান থেকে এখানে আসবে। এইটা হলো তোমার ধনাত্মক বিভব, এইটা হলো ধনাত্মক বিভব। আন্ডারস্ট্যান্ড? ধনাত্মক। আবার মনে করো এখানে তোমার আধানের পরিমাণ কম আছে,
আধানের পরিমাণ কম, আর এখানে আধানের পরিমাণ ঋণাত্মক আধান, মানে দুইটাই ঋণাত্মক আধানে আহিত আছে, দুইটাই ঋণাত্মক আধানে আহিত আছে। এখানে কম, এখানে বেশি, এখানে কম, এখানে বেশি। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এইটার বিভব কিন্তু বেশি, যেটা ঋণাত্মক আধান কম সেটার বিভব বেশি, তো এখান থেকে এখানে মুক্ত ইলেকট্রন যাবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। শূন্য বিভব কোনটা, ধনাত্মক বিভব কোনটা, ঋণাত্মক বিভব কোনটা। আবার পৃথিবীর সাথে যদি কোনো অপরিবাহীকে আমরা সংযুক্ত করি তাহলে তার বিভবও শূন্য হয়ে যাবে, কারণ পৃথিবীর সাথে সংযুক্ত হওয়ার ফলে সেটা বৈশিষ্ট্য পৃথিবীর বৈশিষ্ট্যের ন্যায় আচরণ করবে, তার বিভব শূন্য হয়ে যাবে। তো ধনাত্মক বিভব বলতে আমরা কি বুঝি, যেটাতে আধানের পরিমাণ, ধনাত্মক আধানের পরিমাণ বেশি, ঋণাত্মক বিভব হলো যেটাতে আধানের পরিমাণ কম। আর ধনাত্মক আধান আহিত বস্তু, একটার মধ্যে ধনাত্মক আধান বেশি আর একটার মধ্যে ধনাত্মক আধান কম, তাহলে এটা বিভব বেশি, এটা বিভব কম। আবার আরেকটা বস্তুর মধ্যে ঋণাত্মক আধানের পরিমাণ কম, অপর একটি বস্তুর মধ্যে বেশি, তাহলে কম যেটা ঋণাত্মক আধান সেটা বিভব বেশি, যেটা বেশি ঋণাত্মক আধান সেটা বিভব কম। তাহলে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তড়িৎ ক্ষেত্রে বিভব নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্রের বিভব। তড়িৎ ক্ষেত্রের বিভব কাকে বলে? অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের বিভব বলে। অসীম থেকে মুক্ত ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর বিভব বলে। ওই বিন্দুর বিভব বলে বা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের বিভব বলে। ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের বিভব বলে। মনে করো এইটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, গোলাকার ধরলাম, তড়িৎ ক্ষেত্র এইভাবে আমরা অসীমে, এখানে একটা মানে এর সীমানা হলো এই পর্যন্ত। অসীম থেকে একটা ধনাত্মক আধান, আমি মনে করি এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হলো মনে করো পি বিন্দু, এইটা হলো এ বিন্দু। এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে যে সম্পূর্ণ কাজের পরিমাণ সেটাকেই বলা হয় ওই বিন্দুর বিভব, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের বিভব। আন্ডারস্ট্যান্ড? এখন মনে করে এর আধান যদি কিউ হয়, এইটার আধান যদি কিউ হয়, ঠিক আছে, আর কাজের পরিমাণ ডব্লিউ হয়, কিউ আধানকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ, এ বিন্দুতে আনতে কাজ ডব্লিউ, সেই ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কাজ হবে ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই যে পরিমাণ ডব্লিউ বাই কিউ। এইটা হলো তড়িৎ ক্ষেত্রের বিভব। তড়িৎ ক্ষেত্রের বিভবকে আমরা ভি দ্বারা সূচিত করি। ভি সমান কী হবে? ডব্লিউ বাই কিউ। এখন যদি একক আধান, আমি যদি কিউ এর মান একক আধান ধরি, সেই ক্ষেত্রে হবে ভি সমান
ডব্লিউ। ভিটা হলো বিভব, কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে বিভব পার্থক্য বলে থাকি, বিভব পার্থক্য বলে থাকি। কাজে বিভব এবং বিভব পার্থক্য এবং কাজ এরা কিন্তু মানে সাদৃশ্যপূর্ণ, এদের মধ্যে সাদৃশ্য আছে। যেমন একে আমি কাজ বলতে পারি, বিভব পার্থক্যে বিভবকে কাজ বলতে পারি, যেহেতু ডব্লিউ সমান ভি, ডব্লিউ সমান ভি। এখন এটার একক কী হবে? ডব্লিউ বাই কিউ। ডব্লিউ হলো তোমার জোল আর কিউ হলো তোমার কুলম, তাহলে জোল কুলম ইনভার্স, জোল কুলম ইনভার্স। আবার জোল বাই কুলমকে লেখা যায় বিভব পার্থক্য ভি, বিভব পার্থক্য বা বিভব ভি। তাহলে এখান থেকে আমরা আর একক পেলাম ভোল্ট বা জোল কুলম ইনভার্স, ভোল্ট বা জোল কুলম ইনভার্স। এখন আমরা বিভব পার্থক্য নিয়ে কথা বলবো। বিভব পার্থক্য, বিভব পার্থক্য। বিভব পার্থক্য, এখানে একটা পরিবাহী কল্পনা করলাম, এইটার বিভব ভি এ, এইটার বিভব ভি বি, এইটা হলো এ বিন্দু, এইটা বি বিন্দু। এদের মাঝখানে ডিস্টেন্স হইতেছে মনে করো আর, এদের মাঝখানে ডিস্টেন্স আর। এখন এই ক্ষেত্রে আমরা ধরে তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি দূরত্বে বা আর দূরত্বে অবস্থিত এ ও বি দুটি বিন্দু এবং ওই বিন্দুর বিভব পার্থক্য যথাক্রমে ভি এ এবং ভি এ, ভি এ এবং ভি বি। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুতে দুইটা আহিত বস্তু আছে, আহিত বস্তু এ বিন্দুতে বিভব হইল ভি এ, বি বিন্দুতে বিভব হইল ভি বি, মাঝখানে দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা এতক্ষণ যে সংজ্ঞাটা জানলাম যে তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্রের অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ ভি এ, অসীম থেকে একক ধনাত্মক আধানকে, অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে, অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কাজ ভি এ, কাজ ভি এ। আবার অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে কাজের পরিমাণ হল ভি বি, ভি ভি বি। ভি এ এবং ভি বি। এখন তোমার প্রতি একক ধনাত্মক আধানকে এ বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ হবে প্রতি একক ধনাত্মক আধানকে, প্রতি একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে সরাইতে বা আনতে কাজের পরিমাণ হবে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ হবে ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি বি। অর্থাৎ ওই দুই বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। দুই বিন্দুর বিভব পার্থক্য।
তাহলে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে স্থানান্তর করতে কাজের পরিমাণ ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। এখান থেকে আমরা বিভব পার্থক্যের সংজ্ঞা পেলাম। প্রতি একক ধনাত্মক আধানকে প্রতি একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে বিভব পার্থক্যকে আমরা বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। এখন আমরা বিভব পার্থক্য ও কাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। বিভব পার্থক্য ও কাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। বিভব পার্থক্য ও কাজের মধ্যে সম্পর্ক। একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে বা বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণকে ভি এ মাইনাস ভি বি। আন্ডারস্ট্যান্ড? প্রতি একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ ভি এ মাইনাস ভি বি। প্রতি একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কাজের পরিমাণ ভি এ মাইনাস ভি বি। প্রতি একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কাজের পরিমাণ ডব্লিউ। তাহলে কিউ ধনাত্মক আধানকে আনতে কাজের পরিমাণ হবে কিউ ভি এ মাইনাস ভি বি। তাহলে ডব্লিউ সমান আমরা লিখতে পারবো ডব্লিউ সমান কিউ ভি এ মাইনাস ভি বি বি। তাহলে তোমার সম্পর্কটা পেলাম কি? কাজ সমান আধান গুণন বিভব পার্থক্য। আজকের মতো আলোচনা এখানে শেষ। ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।